হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আর আপনি কে বলছেন? আমি কার কাছে ফোন করলাম আমি নিজেও জানি না। আমাকে চিনবেন আগে? আমাকে চিনতে হবে। আপনার পরিচয়টা দেন। কে আপনি বলছেন? আপনি তো আগে ফোন করছেন। বুঝেন না ব্যাপারটা? আপনি আসলে কে? পরিচয় দেন তো। আমি তো নাইট সাহেবের স্ত্রী বলছি। আপনি কি আমাকে চিনেন? আর শুনুন, আপনি যেই হন না, আপনার নাম্বারটা এখানে সেভ করা। আমি আসলে বিদ্যুৎ বিল দিতে হবে তো, আমি এই জন্য কাউকে মনে করে আর কি ফোন করছিলাম। তো আপনি কে? একটু পরিচয় দিবেন ভাই? পরিচয় দিলে একটু খুশি হতাম। ও, আপনি নাহিদ সাহেবের স্ত্রী? ও তো আমার ফ্রেন্ড। তো এখন কোথায়? অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয় না। অনেকদিন আগে ওর সঙ্গে আমার কথা হয়েছিল। তো এখন কোথায় থাকে? বাসায় আছে? না না, ও তো গত বছর একটা ভাবে অস্ট্রেলিয়া গেছে। অস্ট্রেলিয়া চলে গেছে। আজ 1 বছর হলো। বাসে নাই তো, আমার তো আর বড় ছেলে মেয়ে নাই। একটা ছোট্ট বাবু আছে। এর বয়স মাত্র, ও আমার পেটে রেখে গেছিল। এই তো 7 মাস বয়স। ও যাওয়ার 3 মাস পরেই আমার বাচ্চাটা প্রসব করলাম। তো আমার আসলে একা ফ্ল্যাটে থাকি তো। আর ওই কাজের বুয়াটা আছে। তো আমার ওই বিদ্যুৎ বিল দিতে হবে। আমি আসলে একজনকে ট্রাই করতে গিয়ে, আমি একজনকে উদ্দেশ্য করে ট্রাই করতে গিয়ে আপনার কাছে ফোনটা চলে গেছে। সরি ভাইয়া, কিছু মনে নেবেন না আর কি। আপনি কি আমার হাজবেন্ডকে চিনেন? আরে হ্যাঁ, চিনব না মানে? ও তো আমার ছোটবেলার ফ্রেন্ড। আমরা একসঙ্গে কলেজে লেখাপড়া করছি। তো নাইট শেফ তো বিয়ে শাদী করছে অনেক দেরি করে, লেখাপড়া শেষ করে বিয়ে শাদী করছে অনেক দেরি করে আমার জানা মতে। তো ও তো একটা জব করতো, জব ছেড়ে মানে পাবলিক ফার্মে জব করতো কি জন্য একটা। তো তো ভালো মতো স্যালারি পেতো, তারপরে মনে হয় জবটা ছেড়ে দিয়েছিল না? হ্যাঁ, ও চাকরি করতে আসলো, ওর পছন্দ হলো না। বলছিল যে আমি পরের চাকরি আর কতদিন করব, ভাল লাগে না। তো যাই হোক, একটা উপায় ওর বের হলো। কারো মাধ্যমে ও অস্ট্রেলিয়া চলে গেছে। যাক, ওখানেও মোটামুটি ভালো আছে। ঠিকঠাক মতো ফোন করে যোগাযোগ করে, ভিডিও কলে কথা হয়, যা হোক মোটামুটি ভালো আছে। একটা ভালো পজিশনে আছে। তো আপনি যখন নাইট সাহেবকে এত চেনেন এবং তার কাছের বন্ধু আপনি, আপনি যেই হন না, আমি তো আপনাকে দেখি নাই। আপনাকে দেখবো। আপনি একদিন আমার বাসায় দাওয়াত নেন। কবে আসবেন বলেন? আসবেন তো? হ্যাঁ, যাব না কেন? তবে আপনিই বলেন না আমি কবে আসবো। আপনি যেদিন দাওয়াত করে বলবেন দিনটা ঠিক করেন, আমি ঠিক আপনার বাসায় চলে আসবো। আসবো না কেন? তাহলে আগামী শুক্রবারে আসেন। শুক্রবারে আসলে ভালো হয়। আপনাকে একটু আপ্যায়ন করবো, খাওয়াবো। আচ্ছা বলুন তো, আহ আপনি আমার নাম্বার কোথায় পেলেন? মানে নাইট শিফট থাকতে কি আপনার সঙ্গে ফোনে কথা হতো? হ্যাঁ, মাঝে মধ্যেও ফোন করলে কথা হতো। যেহেতু আমার কলেজ লাইফের ফ্রেন্ড, কথা তো হতোই। আর এই জন্য নাম্বারটা সেভ করা হতো। এখন তো অনেকদিন বাদেও আমার সঙ্গে আর যোগাযোগ নাই। আর এই নাম্বারটা আপনি ইউজ করছেন, এটাও তো আমি জানি না। যাই হোক, কেন, কোনো সমস্যা? আরে না, সমস্যা হবে কেন? আমি এমনি জিজ্ঞেস করছি তাই। যেহেতু আপনি নাইট সাহেবের ফ্রেন্ড, সেক্ষেত্রে আপনার সঙ্গে কি আর আমি অন্য অন্য আচরণ করতে পারি? আমি সে এমনি বলছি। সমস্যা হবে কেন? এভাবে বলছেন কেন? আপনি আসলে ও থাকলেও তো আপনাকে আপ্যায়ন করতো। সেই জায়গা থেকে আর কি আমি আপনাকে আপ্যায়ন করব বা আপনার সঙ্গে আমি একটা সুসম্পর্ক রাখবো। তো আসলে পারে তারপরে মায়া হবে, কথা হবে। হাসেন না। কেমন কথা বলেন না আপনি? হাসেন। তাই? হ্যাঁ, দাওয়াত যখন করছেন যাবই তো। কি ব্যাপার, গেলে কি আমাকে খুব আপ্যায়ন করবেন নাকি? হ্যাঁ। আর শুনুন, নাইট চাপ নাই, আপনার বিয়ের বয়স তো বেশি দিন হয় নাই। একা একা থাকেন কেমন করে? কষ্ট হয় না? না মানে আমি সেভাবে বলছি না। আহ, সংসারের আসলে একটা গার্জিয়ান ছেলে মানুষ না থাকলে কেমন হয় না? তারপরেও তো সার্বিক ব্যাপারটা আর কি একটু কষ্টই হয়। তারপরেও একটা কুমারী মেয়ে, আপনি একা থাকেন, আসলে এই জন্য আর কি বলছি। মাইন্ড করেন না।
আরে না না, মাইন্ড করবো কেন? আপনি বলতেই পারেন। আর তাছাড়া আপনার কথা আমার খুব ভালো লাগতেছে কেন যেন। আপনি মাঝে মধ্যে এমনি আমাকে ফোন করবেন, কিন্তু কথা বলবেন। আসলে আমি তো সবসময় কারোর সাথে কথা বলি না, একা একা লাগে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে মাঝে মধ্যে আমাকে একটু ফোন করে কথা বলবেন, বিশেষ করে রাত্রে একটু কথা বলবেন, আমি সময় দিব, কথা বলবো। ঠিক আছে? আরে নাইট সাহেব তো তাও একটা সুন্দরী স্ত্রী পেয়েছে, রমণী পেয়েছে, আর আমি যে আজ পর্যন্ত বিয়েই করলাম না। একলা একটা জীবন কাটাচ্ছি। তারপরেও নাইট সাহেব কি আমাকে তার স্ত্রীকে কি বুঝিয়ে দিয়ে গেল নাকি? ব্যাপারটা বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? কি বললেন আপনি? আহ কেন, সমস্যা আছে নাকি? ভয় লাগে আপনার? আরে বাবা, ঘাড়ে চেপে বসবো না, একটু সময় দিলেই হবে, বোঝেন না? এত ছেলে মানুষ এত বোকা হয় আর এত ভীতি হলে চলে? আমি কি এমন করছি, কি এমন বলবো আপনাকে যে ভয় লাগছে? একটু মাঝে মধ্যে ফোন করতে বলছি, কথা বলবো। কেন, মেয়ে মানুষের সঙ্গে কথা বলতে আপনার বুঝি ভালো লাগে না? ভালো লাগে না? আসলে আমি ব্যাপারটা ওইভাবে বলছি না। আপনার সঙ্গে কথা বলতে গিয়ে যদি নাইট সাহেব যে কোনো ভাবে জেনে যায়, তাহলে কি হবে? আমি এইটা ভাবছি আর কি, বুঝেন না? আরে দূর বাবা, ভয় কিসের? আমি আছি না, আমি সব ম্যানেজ করে নিব। তো হলে চলে, সব আমি ম্যানেজ করব, সমস্যা নাই। আহ কেন, আমার সাথে কি কথা বলতে, সম্পর্ক রাখতে আপত্তি আছে আপনার? বলেন, আপত্তি করেন না। কারণ একটা মেয়ে মানুষ তো বোঝেনি তো। আর আমি আসলে কি বলতে চাইছি এটা ক্লিয়ার বলেনি। মাঝে মধ্যে আপনি আমাকে একটু সময় দিবেন, আমার বাসার এটা সেটা প্রয়োজন হলে আমি আপনাকে টাকা দেব, সেটা করে দিবেন। আর আমি তো যে কয়দিন আপনি বিয়ে শাদী না করেন, ঠিক সে কয়দিন আপনাকে বন্ধুর বউ না আমি, সেভাবে আপনার সঙ্গে আর কি মিশে থাকবো। বুঝতে পারছেন জনাব? আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনার স্বামী নেই অনেক দিন যাবত, আপনি অল্প দিন হলো বিয়ে হয়েছে মাত্র, সবে একটা বাচ্চা হলো, একা একা থাকতে আপনার কষ্ট লাগে না? মানে ব্যাপারটা মাইন্ড করেন না? স্বামী নেই, অনেক সময় স্বামীর সুখ দরকার হয়, বা স্বামীর যে একটা ঘাটতি, এটা আসলে কেমন অনুভূতি জাগে, একটু বলেন তো। ওরে বাবা, এত দূর ভেবে বসছেন? ওই যে কোলবালিশ আছে না, কোলবালিশ, ওইটা নিয়ে শুয়ে থাকি। আর কিছু বলবো জনাব? হ্যাঁ, ভাজা মাছটা উল্টাই খেতে জানেন না। আমি আসলে আপনাকে কি বলতে চাইছি এটা আপনি এখনো বুঝতে পারেননি। আস্তে আস্তে সবই বুঝিয়ে দেব জনাব, সব বুঝিয়ে দেব। হুম, বন্ধুকে পেয়েছি, এখন আর সারাসারি নেই। আমার দাবি দেওয়া সব বন্ধুর কাছ থেকে আদায় করে নেব, ঠিক আছে? কিচ্ছু বোঝে না, এত বোকা হলে চলে? আমি তো আছি। তার মানে আমি আপনাকে আদর করতে চাইলে আপনি আদরও করতে দেবেন? হ্যাঁ। হ্যাঁ, দেব না কেন, অবশ্যই দেব। আমি আপনার বন্ধুর বউ না? তো বন্ধুর বউ তো নিজের বউয়ের মতোই। আর যেহেতু আপনার বউ নাই, ব্যাপার কি, কোনো সমস্যা নাই, দেব। হুম হুম, টেনশন নেই। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না, এসব কি হচ্ছে? আমি কি আসলে সত্যি সত্যি এসব শুনছি নাকি স্বপ্ন দেখছি? হ্যাঁ। দাঁড়ান, আমি আপনাকে জনাব এখনই বুঝিয়ে দিচ্ছি। উম 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 হইছে জনাব, একটু স্যাম্পল দিলাম, বাকিটা আরো দিব রাত্রে। আবার আমার ইমো নাম্বারটা আছে, একটু পরে আপনাকে দিব। হ্যাঁ জনাব, আপনাকে সোজা করেই ছাড়ছি। এত দিনে না পাইছি একটা মদন, হ্যাঁ সোজা করে ফেলবো আমি। আমি কি আর নাইট সাহেবের মতো আপনাকে সুখ দিতে পারবো? তা কি সম্ভব? কেন জনাব, আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আপনি না পুরুষ মানুষ, এত নার্ভাস হলে চলবে? আপনি মনে সাহস রাখেন জনাব, আমাকে একদম, আমি যেভাবে চাইবো, যেভাবে যেটা যখন যা বলবো, হিংস্র বাঘের মতো হুঙ্কার মেরে এসে
সেই কাজটা করতে হবে, ঠিক আছে? আরে নায়েব সাহেব তো আহ করতো, সে মোটামুটি বেশ ভালো পারদর্শী। আমি তো তার উপরে অখুশি না। সে আমাকে যথেষ্ট সুখ দিত, যথেষ্ট মজা দিয়ে সবকিছু আর কি, এটা এত ভেঙে ভেঙে বলতে পারলাম না। যথেষ্ট সুখ দিত আমাকে। কাল আমি আপনার কাছে আশা করি এইটুকু, যে আপনি তো একটা ইয়াং ছেলে, আরে আপনার বাহুবলী আলাদা। আর তাছাড়া আমি দেখতে শুনতে বেশ মোটা সোটা একটু, হ্যাঁ, দেখলে আপনার চোখ জুড়াই যাবে, না জিষ্ণু দুশাসি। আমার ওজনও মোটামুটি 70 কেজি হবে। আমি কি কম, বলুন? ওরে বাবা, তাহলে তো এক্সেলেন্ট, বেশ সুন্দর হবে। আমার তো এরকমই পছন্দ, যে এইরকম দেখে একটা পরের মেয়েকে বিয়ে করব। তো না চাইতেই জল, এরকম হলে তো ভালোই হবে। যতদিন নাইট সাহেব না আসবে, আমি যদি তার অভাবটা, তার গ্যাপটা, তার শূন্যস্থানটা আমি পূরণ করতে পারি, তাহলে তো ভালোই নিজেকে মনে করব যে কারোর একটু উপকার করলাম। কি ঠিক বললাম না? হ্যাঁ, 100% ঠিক। আর আমি তো আপনার কাছে এটাই চাচ্ছি রে বাবা, বোকা ছেলে। এতক্ষণে না আপনি বুঝলেন ব্যাপারটা, আমি তো এইটাই চাচ্ছি। আর রাত্রে ভিডিও কল, ফোন ফোন মানে ভিডিও কলে যদি আপনি ফোন দেন না ইমোতে, তাহলে তো আমি আপনাকে আমার পায়ের থেকে মাথা অব্দি সবটা দেখাবো, যে আমি আসলে দেখতে কেমন, আমার সাইজটা কেমন, যাতে আপনার আরো একটু আগ্রহ জাগে আমার প্রতি, হ্যাঁ। তারপরে নাইট সাহেব কিন্তু যতদিন না আসবে অতদিন বন্ধু হিসাবে আমার পাশে থাকতে হবে। আমি যখন যেটা, মানে এভরিথিং এভরিথিং, আমি যখন যেটা করতে বলবো ঠিক সেটা করতে হবে। মানে বুঝে নেন ব্যাপারটা, A to Z আমি যা করতে বলবো আমার হাজবেন্ডের গ্যাপটা আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে? কি রাজি তো আপনি? ঠিক আছে। আমি তো এক পায়ে খাড়া, আমার তো কপাল মনে হয় খুলেই গেল। ভালোই হবে। তবে একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আহ আহ আপনার বডি সাইজ কত হবে একটু বলেন তো, তাহলে আমি অনুমান করব আপনি দেখতে কেমন, নদুস নদুস মানে কেমন শরীর স্বাস্থ্য একটু বুঝে নিতে পারবো। জি জনাব, বলছি 36। ঠিক আছে, শুনতে পেয়েছেন? আস্তে করে বলছি, আবারও বলছি 36। লজ্জা লাগে কিন্তু আমার, আর বলতে ইচ্ছে করছে না। নিজে এসে সব নেড়ে চেড়ে দেখে নিক, যারটা সে বুঝে নিক, অত বলতে পারবো না আমি। যা, আমার লজ্জা করে না, বোকা ছেলে। শুক্রবার দিনকে আসেন আমার বাসায়। শুক্রবারে আসলে আমার বাসায় তো শুধু কাজে বুয়া থাকে, আর কেউ থাকে না, হ্যাঁ। আহ ও একটা টাইম একটু কাজ করে চলে যায় বাসাতে, আমি আর আমার বাবুটা এই থাকি গেট আটকে দিয়ে। আমি বাসার ঠিকানা শেষে বলে দিব, ওখানে নক করলে হবে, হ্যাঁ। ফোন করে চলে আসবেন শুক্রবারে, জুম্মার নামাজ পড়ে আমার বাসাতে চলে আসবেন। তারপরে আমি আর আপনি দেখবো না কতদিন আমাকে বোকা ছেলে পাহারা দিয়ে রাখতে পারে। হুম, আমিও দেখবো না। আর আমার ভালোই হলো মনে হয়, তাই না? হুম, ভালো তো লাগবেই। এখন তো আর কোল বালিশ লাগবে না, আমি তো আছি, তাই না? হ্যাঁ, এই তো, বুঝতে পারছেন ব্যাপারটা। আমি কেন আপনি থাকতে কোলবালিশ ব্যবহার করব, হ্যাঁ? বুঝেন না এটা? নাইট সাহেবের যে গ্যাপ আছে, গ্যাপটা আপনাকে দিয়ে পূরণ করব। আচ্ছা, শুক্রবারের দিন কি যদি আমি আপনাকে আমার বাসাতে রেখে দিই, তাহলে কি আপনার কোনো আপত্তি আছে জনাব? বলেন তো। আরে না না, আপত্তি থাকবে কেন? এটা তো আরো আমার জন্য খুশির সংবাদ। কারণ আমার তো আসলে এখন এরকমটাই প্রয়োজন, বয়সটা তো এটাই। ঠিক আছে, তাহলে শুক্রবার দিন কিন্তু অবশ্যই আমি আসবো। যে লোভ দেখাইছেন আপনি, আমার তো আর শুক্রবারটা কবে আসবে এটাই তো আর দেরি হচ্ছে না। ঠিক আছে, আসবো নি আমি। আর শোনেন, ওই একটু পরে আমাকে কল করে আপনার ইমো নাম্বারটা দেন, ওইটা আমি অ্যাড করে নিয়ে আমি আপনাকে ফোন করে রাত্রে একটু ভিডিও কলে কথা বলবো না। আর শুক্রবারে কিন্তু অবশ্যই অবশ্যই আমি আসতেছি, হ্যাঁ। ভালো থাকবেন, তা রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে জনাব, আমি আপনার অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, অবশ্যই আজকে রাত্রে কিন্তু ফোন দিবেন, আপনার সঙ্গে আমার কথা আছে। আমি আরেকটু আকর্ষণের কিছু আপনাকে দেখাবো।
যাতে আপনার শুক্রবারে মিস না করেন। ঠিক আছে জনাব? তো ঠিক আছে, রাখতেছি এখন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমার চাচা ৪৫ বছর বয়সেও ছিলেন খুবই শক্তিশালী। তিনি ৪৫ বছরের ছিলেন, কিন্তু এখনও যেন এক তরুণের মতো সুস্থ ও সবল দেখাতেন। তিনি আমার চাচিকে খুব ভালোবাসতেন এবং সবসময় তাকে খুশি রাখতেন। কিন্তু এক রাতে যখন চাচির ঘর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল, আমি দেখলাম চাচি ঘর থেকে বের হয়ে খোঁড়াতে খোঁড়াতে হাঁটছেন। এটা দেখে আমি খুব অবাক হলাম। আমি ভাবতে লাগলাম, চাচা এমন কি করেন যে চাচি এভাবে খোঁড়াতে খোঁড়াতে হাঁটেন? একদিন চাচির স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেল। তিনি আমাকে বললেন, চাচাকে একটু দুধ দিয়ে দিও। যখন চাচি ঘুমিয়ে পড়লেন, আমি চাচির মতো সেজে নিলাম এবং চাচাকে দুধ দিতে গেলাম। আমি দুধের গ্লাস রেখে পিছনে ফিরতেই চাচা আমার হাত ধরে ফেললেন এবং আমাকে নিজের দিকে টেনে নিলেন। তিনি আমাকে চাচি ভেবে সারা রাত। আমার নাম কাজ। আমি পাটনার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। আমার জীবন ছিল সুখ ও স্বপ্নে ভরা। আমার বয়স ২২ বছর এবং আমি আমার সৌন্দর্য ও মায়াময় ভাব নিয়ে গর্বিত। আমাদের পরিবার ছোট কিন্তু খুবই সুখী ছিল। বাবা, মা, বড় ভাই অভিষেক আর আমি। ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল ১ বছর আগে এবং আমার ভাবি আসার পর থেকে আমাদের বাড়িতে যেন সুখের বন্যা বয়ে গেল। আমার ভাবি খুবই প্রিয়, সুশীল এবং বুদ্ধিমতী ছিলেন। ভাই আর ভাবির ভালোবাসা দেখে আমি প্রায়ই ভাবতাম, যদি সবাই এমন জীবনসাথী পেত। আমার ভাই অভিষেক একটি কোম্পানিতে কাজ করতেন। প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। তার এই অভ্যাস আমাকে শিখিয়েছিল যে পরিবারের খেয়াল রাখা কতটা জরুরি। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি এবং এখন বাবা মা আমার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। কিছুদিন পরই বাবা একটি ভালো পাত্র পেলেন। ছেলের নাম রোহিত। তার চাচা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন। বাবা যখন রোহিত সম্পর্কে তথ্য সংগ্রহ করলেন, তখন তিনি জানতে পারলেন যে রোহিত খুবই ইমানদার এবং পরিশ্রমী। যখন আমার সাথে রোহিতের বিয়ের কথা উঠল, তখন আমার মনে এক ধরনের হিল্লোল তৈরি হল। আমি নিজেকে রোহিতের সাথে একটি নতুন জগতে দেখতে পেলাম। বাবা খুব দ্রুতই বিয়ের কথা পাকাপাকি করে ফেললেন এবং মাত্র ৭ দিনের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে বিশেষ দিন। লাল জোড়ে সেজে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। নিজেকে দেখে মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্নের পরী হয়ে গেছি। মণ্ডপে রোহিতকে দেখে আমার হৃদয় যেন থমকে গেল। তার চোখে এমন এক গভীরতা ছিল যা আমাকে তার দিকে টেনে নিচ্ছিল। বিয়ের প্রতিটি রীতি পালনের সময়ে তার দৃষ্টি আমার উপরই ছিল। আমি বুঝতে পারছিলাম যে আমার জীবন এখন বদলে যাবে। বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে পা রাখলাম, তখন মনে হচ্ছিল যেন আমি এক নতুন জগতে প্রবেশ করেছি। শ্বশুর শাশুড়ি আমাকে দেখে খুব খুশি হলেন। তাদের চেহারায় যে স্নেহ ও মমতা ছিল তা আমার হৃদয় স্পর্শ করল। সব রীতি শেষ হওয়ার পর আমাকে আমার কামরায় পাঠিয়ে দেওয়া হল। আমি নতুন বউ হিসেবে আমার সোহাগরাতের রাতের জন্য অপেক্ষা করছিলাম। আমার মনে নানা রকম ভাবনা উকি দিচ্ছিল। সোহাগরাত সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু বাস্তবে এটা কেমন হবে তা কল্পনা করা কঠিন ছিল। হৃদয় দুরুদুরু করছিল, কিন্তু কোথাও যেন আশা আর স্বপ্নের সাগরও লাহরি খেলছিল। রাত গভীর হলে রোহিত কামরায় এলেন। তার চেহারায় শান্তি আর চোখে গভীরতা ছিল। তিনি আমার পাশে বসে মৃদু হেসে বললেন, কাজল, আমি খুব খুশি যে তোমার মতো জীবনসঙ্গী পেয়েছি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। তার কথা শুনে আমার মন একটু শান্ত হল। কিন্তু তারপর তিনি তার জীবনের একটি বেদনাদায়ক অধ্যায় আমার সাথে শেয়ার করতে লাগলেন। রোহিত বললেন, যখন আমার বয়স মাত্র ১০ বছর, তখন আমার বাবা মা একটি দুর্ঘটনায় মারা যান। সেই সময়ে আমার দুনিয়া যেন উজড়ে গিয়েছিল। কিন্তু আমার চাচা ও চাচি আমাকে নিজের সন্তানের মতো গ্রহণ করলেন। তারা আমাকে লালন পালন করে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তারা আমার কাছে ঈশ্বরের চেয়ে কম নন। আমি তার কথা মন দিয়ে শুনছিলাম। তার কণ্ঠে গভীরতা ছিল এবং চেহারায় সেই সমাজের কষ্ট স্পষ্ট ফুটে উঠছিল। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, আপনার চাচা চাচির কি নিজের কোনো সন্তান নেই? রোহিত দীর্ঘশ্বাস ফেলে বললেন, দীর্ঘদিন চাচির কোনো সন্তান হয়নি। তারা সব রকম চিকিৎসা করিয়েছিলেন। অনেক বছর পর চাচি গর্ভবতী হলেন। সবাই খুব খুশি হল। কিন্তু যখন সন্তান জন্ম নেওয়ার সময় এল, চাচির স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে গেল। চাচা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, দুজনের মধ্যে একজনকেই বাঁচানো যাবে। চাচার কাছে কোনো বিকল্প ছিল না। তিনি বললেন, চাচিকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। ডাক্তাররা চাচির প্রাণ বাঁচালেন, কিন্তু এও বলে দিলেন যে তিনি আর কখনো মা হতে পারবেন না। রোহিতের কণ্ঠ ধীর হয়ে গেল, তার চোখ ছলছল করে উঠ। চাচি বললেন, এই ঘটনাটি চাচা চাচিকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সেই সময় থেকে অনেক দিন কেটে গেছে,
কিন্তু তখনই আমার বাবা মার দুর্ঘটনা ঘটে এবং তাদের মৃত্যু আমাদের আরও কাছাকাছি করে দেয়। চাচা চাচি আমাকে তাদের সন্তানের মতো ভালোবাসতেন। তারা আমাকে এমন সব সুখ দিয়েছেন যা হয়তো আমার বাবা মাও দিতে পারতেন না। আমি তাদের এই ঋণ কখনো ভুলতে পারব না। এত কথা বলতে বলতে রোহিতের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তার ব্যথা ও কৃতজ্ঞতা আমার হৃদয় স্পর্শ কর। আমি তার হাত ধরে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি আপনার চাচা চাচির দেখাশোনা করব, ঠিক যেমন তারা আমার নিজের বাবা মা হতেন। তারা আমাদের জীবনের সবচেয়ে বড় অংশ। আমি তাদের সম্মান করব এবং সবসময় তাদের পাশে থাক। রোহিতও আমার দিকে তাকালেন। তার চোখে কৃতজ্ঞতা ও স্নেহ ফুটে উঠছিল। সেই মুহূর্তে তার কথাগুলো আমার আবেগকে নাড়া দিয়েছিল। আমি আমার স্বামীর হাত ধরে বললাম, এখন এই সব কথায় রাত কাটানো যাবে না। আজ তো আমাদের বিয়ের প্রথম রাত। এ কথা বলতেই তিনি আমাকে তার বাহুতে জড়িয়ে ধরলেন। আমিও তো এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই রোহিত আমাকে ছেড়ে দূরে সরে গেলেন। তিনি 5 মিনিটও ঠিকভাবে আমার দিকে তাকাতে পারলেন না। এটা দেখে আমার ভেতরটা জ্বলে উঠ। আমি কত স্বপ্ন দেখেছিলাম, কত আশা পোষণ করেছিলাম, কিন্তু আমার সব স্বপ্ন ও আশায় যেন পানি ঢেলে দিল। রোহিত আমাকে সেই তৃপ্তি দিতে পারলেন না যা একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে চায়। রোহিত তখনই গভীর ঘুমে চলে গেলেন, কিন্তু আমি এক পিপাসার্ত মাছের মতো বিছানায় এপাশোপাশ করতে লাগলাম। এই কষ্টের মধ্যে কখন সকাল হয়ে গেল তা টেরই পেলাম না। সকালে উঠে আমি ফ্রেশ হয়ে বাইরে এলাম। ফিরে এসে দেখলাম চাচা আঙিনায় ব্যায়াম করছেন। এটা দেখে আমি অবাক হলাম যে চাচা 45 বছর বয়সেও একজন যুবকের মতো দেখাচ্ছেন। তারপর আমি রান্নাঘরে গিয়ে চা বানালাম। কিছুক্ষণ পর চা বানিয়ে চাচাকে দিতে গেলাম। চাচা বললেন, অরে বু, তোমার চাচি কোথায়? তাকে তো কোথাও দেখছি না। আমি বললাম, জি, তিনি ভেতরেই আছেন এবং কিছু কাজ করছেন। আমি এখন লক্ষ্য করতে শুরু করেছিলাম যে যেখানেই চাচি থাকতেন চাচা সেখানে গিয়ে হাজির হতেন এবং চাচির সাথে অদ্ভুত আচরণ করতেন। চাচি প্রায়ই বলতেন, এখন তো লজ্জা করো, বাড়িতে নতুন বউ এসেছে, সে যদি এসব দেখে তাহলে কি ভাববে? চাচা জবাব দিতেন, কি ভাববে? প্রত্যেক স্বামী তার স্ত্রীর সাথে এমন আচরণ করে, রোহিতও এমনি করে। চাচা চাচির এমন কথা শুনে আমার খুব লজ্জা হত। আমি ভাবতাম রোহিতও কি এমন করে। এমনই করে 10 দিন কেটে গেল। তারপর এক রাত যখন আমি বাথরুমে যাচ্ছিলাম তখন চাচার ঘর থেকে চাচির অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজ শুনে আমি নিজেকে সামলে রাখতে পারলাম না এবং তাদের ঘরের জানালার পাশে গিয়ে উকি মারলাম। হালকা আলোতে আমি এমন কিছু দেখলাম যা আমাকে হতবাক করে দিল। আমি কোনোমতে সেখান থেকে আমার ঘরে ফিরে এলাম এবং রোহিতকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি এত গভীর ঘুমে ছিলেন যে কিছুই টের পেলেন না। কোনোরকমে আমি ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই রোহিত কাজের জন্য প্রস্তুত হতে লাগলেন। তার ছুটি শেষ হয়ে গিয়েছিল এবং তাকে শহরে ফিরে যেতে হবে। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে তার জন্য নাস্তা তৈরি করলাম। রোহিত নাস্তা খেয়ে আমাকে হাসতে দেখে বললেন, কাজল, বাড়ির যত্ন নি। চাচিকে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানিও। তার কথা সহজ ও সাদামাটা ছিল, কিন্তু আমার মনে কোথাও যেন একটা বিষাদ ঘিরে রেখেছি। রোহিত মাসের শেষে বাড়ি আসতেন এবং তার অনুপস্থিতি আমাকে এক ধরনের শূন্যতার অনুভূতি দিত। তিনি চলে যাওয়ার পর আমি আমার ঘরে চলে গেলাম, কিন্তু আমার মন শান্ত ছিল না। রাতের ঘটনাটি বারবার আমার মাথায় ঘুরছিল। চাচির কথাগুলো মনে পড়ছিল। তিনি প্রায়ই বলতেন, জানি না এরা কখন আমার জীবন নেবে। সারাদিন মাঠে কাজ করেন। এই কোমরের ব্যথা যেন আমার জীবনের অংশ হয়ে গেছে। তার কথা শুনে আমি অবাক হতাম। আমি ভাবতাম, চাচা এমন কি করেন যে চাচি এত কষ্ট পান? তারপর এক রাত আবার সেই আওয়াজ চাচির ঘর থেকে ভেসে এল। আমার কৌতূহল আমাকে থামাতে পারল না। আমি ধীরে ধীরে জানালার কাছে গেলাম এবং তাদের ঘরের ভেতর উকি মারলাম। যা দেখলাম তা আমার হৃদয় ও মনকে নাড়া দিয়ে গেল। এটি আমার জন্য একদম নতুন ছিল। আমি তাড়াতাড়ি আমার ঘরে ফিরে এলাম এবং নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম। আমার মনে নানা প্রশ্ন উকি দিতে লাগল, কিন্তু আমি নিজেকে বললাম, এটি চাচা চাচির ব্যক্তিগত জীবন এবং এতে আমার হস্তক্ষেপ করা উচিত নয়। বেশ কয়েকদিন আমি চাচির ঘরের দিকে মনোযোগ দিইনি। তারপর একদিন চাচির স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেল। তিনি কষ্ট করে বিছানায় শুয়েছিলেন এবং বললেন, কাজল, আজ আমি চাচার ঘরে যেতে পারব না। তার অভ্যাস আছে রাতে এলাচ দেওয়া দুধ পান করেন। তুমি কি আজ তার জন্য দুধ নিয়ে যাবে? তার কথা শুনে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগ। আমার চোখের সামনে রাতের সেই দৃশ্য আবার ভেসে উঠ। আমি নিঃশ্বাস ছেড়ে বললাম, ঠিক আছে চাচি, আমি নিয়ে যাব। আপনি বিশ্রাম নিন। আমি দুধের গ্লাস তৈরি করলাম। ঘোমটা টেনে নিজেকে চাচির মতো সাজিয়ে চাচার ঘরের দিকে এগিয়ে গেলাম।
তার ঘরে মৃদু আলো জ্বলছিল। দরজার কাছে দাঁড়াতেই আমার হৃদয়ে নানা চিন্তা ঘুরপাক খেতে লাগল। ভেতরের পরিবেশ অদ্ভুত রকমের ভারী মনে হচ্ছিল। আমি দুধের গ্লাস রেখে ফিরতে যেতেই চাচা আমার হাত ধরে নিজের দিকে টানলেন। আমি তড়িঘড়ি মুখ ঢেকে নিলাম যেন তিনি চিনতে না পারেন। তারপর তিনি চাচির সাথে যেমন করতেন আমাকে সেভাবেই স্পর্শ করতে শুরু করলেন। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সবকিছু ঘটতে থাক। যখন তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন, আমি উঠে নিজের ঘরে চলে গেলাম। আজ আমি অপার আনন্দে ভরপুর। চাচির অসুস্থতার রহস্য এখন আমার কাছে পরিষ্কার। বিছানায় শুয়ে শুয়েই অজান্তে ঘুমিয়ে পড়লাম। কখন সকাল হয়ে গেল টেরই পেলাম না। সকালে চোখ খুলেই এক অদ্ভুত তৃপ্তি অনুভব করলাম। রাতের সেই সুখের স্মৃতি আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। ফ্রেশ হতে গেলাম। ফিরে এসে দেখলাম চাচির জ্বর তীব্র হয়েছে। আমি ভেজা কাপড় দিয়ে তার কপাল ঠান্ডা করছিলাম। এমন সময় চাচা ঘরে ঢুকলেন। উদ্বেগভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বু, চাচির অবস্থা কেমন? আমি শান্ত গলায় উত্তর দিলাম, এখন কিছুটা ভাল, জ্বর কমেছে। কিন্তু সেই মুহূর্তে টের পেলাম চাচার দৃষ্টিতে অন্যরকম তীব্রতা। প্রথমবার তার চোখে এত গভীরতা দেখলাম। হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। ভাবলাম তিনি কি সব জানতে পেরেছেন? কি হবে যদি চাচি বা রোহিত টের পায়? সন্ধ্যা নামতেই চাচি দুর্বল কণ্ঠে বললেন, বু, যতদিন না আমি সম্পূর্ণ সুস্থ হচ্ছি ততদিন চাচার ঘরে যাব না। আমার ভয় অবস্থা আরো খারাপ হবে। তুমিই দুধ দিয়ে আসবে, না হলে তিনি খুঁজতে খুঁজতে এখানেই চলে আসবেন। তার কথা শুনে আমার ভেতর এক অদ্ভুত উত্তেজনা জাগল। মনে হল আজ আবার সেই রাত ফিরে আসতে পারে। কেন আবার সেই আনন্দ না পায়? রাত গভীর হলে চাচি গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। আমি দুধের গ্লাস নিয়ে ঘোমটা টেনে চাচার দরজার কাছে পৌঁছালাম। ঘরে মোমবাতির মৃদু আলো। টেবিলে গ্লাস রাখতেই তিনি আমার হাত চেপে ধরে বললেন, কি হয়েছে বো? এভাবে পালিয়ে যাচ্ছ কেন? তার প্রশ্নে হৃদয় কেঁপে উঠ। কাঁপতে কাঁপতে বললাম, চাচা, আমাকে যেতে দিন। চাচা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ভয় পেও না, আমি সব জানি। গত রাতেও চাচির জায়গায় তুমি এসেছিলে। তার কথা শুনে পা যেন মাটি ছাড়। সাহস করে বললাম, জানতেন তো আমাকে বললেন না কেন? চাচা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বু, রোহিত তোমাকে যে সুখ দিতে পারছে না তা আমি বুঝতে পেরেছি। তুমি মুখে না বললেও তোমার কষ্ট আমি দেখতে পাই। কথাগুলো শুনে চোখ ভিজে উঠ। তিনি বলতে থাকলেন, এসব ভেবে নিজেকে কষ্ট দিও না। তুমি যদি এভাবে ভাঙতে থাকো স্বাস্থ্য নষ্ট হবে। আর সুস্থ না থাকলে সন্তানের মুখ দেখবে কিভাবে? তার কথায় মন একটু হালকা হল। কিন্তু এখনো ভয়, যদি রোহিত জানতে পারে। তবু সেই রাতের পর থেকে চাচার সাথে আমার নিবিড় সম্পর্ক গড়ে উঠ। প্রতিদিন রাতের সেই মিলনই যেন আমার জীবনের আশ্বাস হয়ে দাঁড়াল। কিন্তু একদিন হঠাৎ রোহিত অফিস থেকে ফিরে এলেন। তাকে দেখে আনন্দে আত্মহারা হলাম। রাতের খাবার পর সবাই ঘরে চলে গেলাম। আমাদের ঘরে ঢুকতেই মনে হল রোহিত আজ কিছুটা বদলেছেন। তবুও তার স্পর্শে সেই পরিপূর্ণতা পেলাম না। হৃদয়ের এক কোণ শূন্য রয়েই গেল। সে গভীর ঘুমে চলে গেল আর আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তার এই গভীর নিদ্রা দেখে আমার ভেতর এক অদ্ভুত অস্থিরতা তৈরি হল। আমার এই তৃষ্ণা কি কখনো মিটবে? আমি নিজেকে প্রশ্ন করলাম। চাচার কথা মনে পড়তে লাগল, কিন্তু রোহিতের উপস্থিতি আমাকে থামিয়ে দিল। কোনো রকমে নিজেকে সামলে নিলাম এবং ঘুমানোর চেষ্টা করলাম। সকাল হলে রোহিত বল, কাজল, আমি 3 দিনের জন্য শহরে যাচ্ছি। 3 দিন পর ফিরব। এ কথা শুনে আমার হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে গেল। এখন 3 দিন কেউ আমাকে বিরক্ত করবে না। মনে মনে ভাবলাম, দিন কেটে গেল আর আমি রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। চাচি ঘুমোতেই আমি দুধের গ্লাস নিয়ে চাচার ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরে ঢুকতেই দেখলাম চাচা উদ্গ্রীব হয়ে আমার জন্য অপেক্ষা করছেন। তার মুখে উৎসুক ভাব আমাকে আরও রোমাঞ্চিত করে তুল। আমাকে দেখামাত্র তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তিনি আগের চেয়েও বেশি উৎসাহিত ছিলেন। সেই রাতে আমি সম্পূর্ণ তৃপ্ত হলাম এবং পরিপূর্ণ সুখ পেলাম। সকাল হলে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এমন সময় হঠাৎ রোহিত ঘরে ফিরে এলেন। তাকে দেখে আমি ঘাবলে গেলাম এবং বললাম, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে এলেন কি করে? রোহিত হেসে বললেন, কাজল, এখন থেকে আমি বাড়ি থেকেই কাজ করব। এখন আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। তার মুখে এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ভাবতে লাগলাম, আজ রোহিত এমন কথা কেন বলছেন? রোহিত আমার দিকে তাকিয়ে বললেন, কাজল, জানো, তোমার মতো স্ত্রী খুব ভাগ্যবান লোকেরাই পায়। আমি নিজেই গর্বিত যে তুমি আমার স্ত্রী। যদি কোনো নারী তার স্বামীর কাছ থেকে তৃপ্তি না পায় তাহলে সে অন্য কাউকে খুঁজতে শুরু করে, কিন্তু তুমি তা করনি। তুমি আমার প্রতি বিশ্বাস রেখেছ।
এটাই আমার জন্য সবচেয়ে বড় কথা। এ কথা শুনে আমার হৃদয় ভেঙে গেল। নিজের উপর লজ্জা অনুভব করলাম। রোহিত আমাকে এত বিশ্বাস করলেন, আর আমি তাকে প্রতিনিয়ত ঠেকিয়ে গেলাম। রোহিত আরও বললেন, কাজল, আমার একটি গোপন রোগ ছিল, যার চিকিৎসা আমি শহরে করাচ্ছিলাম। এই কারণেই আমি বিয়ে করতে ভয় পেতাম। কিন্তু চাচির জোরাজুরিতে আমি তোমাকে বিয়ে করলাম। এখন এই চিকিৎসার পর আমি সম্পূর্ণ সুস্থ। এখন কোনো সমস্যা নেই। সেই রাতে রোহিত আমাকে এমন সুখ দিলেন যা আমি আগে কখনো পাইনি। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করলাম। পরের সকালে চাচার দৃষ্টি আমার উপর পড়তেই আমি চোখ ফিরিয়ে নিলাম। এখন আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি। চাচাও বুঝে গেছেন যে আমি এখন অনুতাপের আগুনে জ্বলছি। সেদিনের পর থেকে আমি চাচার ঘরে যাওয়া বন্ধ করে দিলাম। এখন আমি রোহিতের সাথে আমার জীবনকে সুখী করে তুলতে মন দিলাম। চাচাও বুঝতে পেরেছিলেন যে যা ঘটেছে তা ভুল ছিল। তিনি এখন আমাকে অন্য দৃষ্টিতে দেখেন না এবং একজন ভালো মানুষের মতো আচরণ করতে শুরু করেছেন। যখন কোনো নারী বা পুরুষ তার জীবনসাথীর কাছ থেকে তৃপ্তি পায় না, তখন তারা প্রায়ই ভুল পথে পা বাড়া। কিন্তু এটা বোঝা জরুরি যে এই পথে শুধু কিছু মুহূর্তের সুখ মেলে, কিন্তু সারা জীবন অনুতাপে কাটাতে হয়। প্রথমে নিজের সম্পর্কের জটিলতাগুলো সমাধান করার চেষ্টা করুন। যদি আপনি এগুলো সমাধান করতে পারেন, তাহলে ভুল পথে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। সত্যিকারের সুখ ও তৃপ্তি শুধু সেখানেই মেলে যেখানে বিশ্বাস ও ভালোবাসা থাকে। কখনো কখনো জীবনে আমরা বাহ্যিক আকর্ষণ, ক্ষণস্থায়ী সুখ ও মুহূর্তিক তৃপ্তির পিছনে ছুটতে শুরু করি, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের অসন্তুষ্ট ও অপূর্ণ রাখে। এই গল্পে কাজাল উপলব্ধি করেছিল, শারীরিক তৃপ্তির সন্ধানে সে ভুল পথে পা দিয়েছিল, কিন্তু যখন সে সত্যের মুখোমুখি হল, নিজের বিশ্বাসে অটল থাকল, তখনই পেল সেই প্রকৃত সুখ যা তার প্রাপ্য। সম্পর্কে আন্তরিকতা আর পরিস্থিতি যাই হোক, সঙ্গীর প্রতি বিশ্বাস অটুট রাখা জরুরি। যতক্ষণ না হৃদয়ের গোপন কথাগুলো প্রিয় মানুষের সাথে ভাগ করছি, ততক্ষণ কোনো সম্পর্কই পরিপূর্ণ হয় না। এই শিক্ষা আমাদের জানায়, যদি দুইজন মানুষ একে অপরকে বিশ্বাস করে সঠিক পথে সম্পর্ক গড়ে, তাহলে কোনো সমস্যাই তাদের মধ্যে দেয়াল তৈরি করতে পারবে না। নিজের কামনাবাসনাকে সঠিক খাতে প্রবাহিত করা চায়। কাজাল যে পথে হেঁটেছিল তা তাকে অন্তর থেকে খালি করে দিয়েছিল। মানুষের মনেই লুকিয়ে থাকে ইচ্ছা আর প্রয়োজনের ভারসাম্য রক্ষার সূত্র। ক্ষণস্থায়ী সুখের লোভে ভুল পথে ইচ্ছা পূরণ করলে দীর্ঘমেয়াদে তা বয়ে আনে যন্ত্রণা আর অনুতাপ। কাজালের যাত্রা আমাদের শেখায়, ইচ্ছাগুলোকে সময়ে বিচার বুদ্ধি দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। ভুল পথে পা দিয়ে নিজেকে কখনো ঠকানো যাবে না, এতে আত্মসম্মান আর সম্পর্ক দুই ক্ষতিগ্রস্ত হয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসে শিক্ষা, অভিজ্ঞতা আর বোধ থেকে। মাঝে মাঝে আমরা নিজেদের ভুলগুলো উপেক্ষা করে অন্যদের দোষ দিতে শিখি। কাজালও প্রথমে নিজের ভুল লুকোতে চেয়েছিল, কিন্তু শেষমেশ স্বীকার করে নিয়েছিল তার ভুল। এই আত্মস্বীকৃতি তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। নিজেকে চেনা আর ভুল থেকে শেখাই আমাদের মানবিক করে তোলে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? মতামত কমেন্টে জানাবেন। গল্পটি পছন্দ হলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আমার নাম কবিতা। আমার বয়স 22 বছর, আর আজ আমি তোমাদের সঙ্গে আমার জীবনের একটা বিশেষ গল্প শেয়ার করতে যাচ্ছি। এই গল্পটা আমার ভাইয়ের সবচেয়ে কাছের বন্ধু দীপকের, যে আমার জীবনের একটা অসাধারণ সুন্দর অংশ হয়ে উঠল। সবকিছু শুরু হয়েছিল সেই দিন থেকে, যেদিন আমি কলেজের ছুটিতে বাড়ি এসেছিলাম। আমার ভাইয়ের বন্ধু দীপক প্রায়ই আমাদের বাড়িতে আসত। দীপক ছিল একটা সরল, সাদামাটা আর খুব মজার ছেলে। আমার ভাই অভিষেকের সঙ্গে তার ছিল গভীর বন্ধুত্ব, কিন্তু আমার কাছে তার কথাবার্তা খুব একটা বোধগম্য ছিল না। সে সবসময় ঠাট্টামশকরা করত আর সবাইকে হাসানোর চেষ্টা করত। আমার কাছে সে শুধুই আমার ভাইয়ের বন্ধু ছিল, তার বেশি কিছু না। একদিন ভাই আর দীপক বাড়ির বাগানে বসে গল্প করছিল। আমি চুপচাপ একটা বি নিয়ে পাশের চেয়ারে বসে পড়ছিলাম। দীপকের চোখ আমার দিকে পড়ল, আর সে হেসে বলল, কবিতা, তুমি সবসময় বিয়ের মধ্যে ডুবে থাকো, জীবনের আসল মজা তো বাইরে আছে। আমি চোখ তুলে তাকে দেখলাম আর মৃদু হাসলাম। আমি বেশি কথা বলতে পছন্দ করতাম না, তাই কিছু বললাম না। কিন্তু সেদিনই প্রথমবার খেয়াল করলাম, দীপকের মনোযোগ বারবার আমার দিকে যাচ্ছে। সে আমাকে দেখে মুচকি হাসছিল আর আমার ছোটখাটো কথাবার্তার দিকে নজর দিচ্ছিল। আমি এটাকে সাধারণ মনে করে উড়িয়ে দিলাম। দিন যেতে লাগল, আর দীপকের আমাদের বাড়িতে আসা যাওয়া বাড়তে লাগল। এখন সে শুধু অভিষেকের সঙ্গে দেখা করতে আসত না, মাঝে মধ্যে একা একাও চলে আসত। সে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করত, আমার কাজে হাত লাগানোর প্রস্তাব দিত, এমনকি কখনো আমার জন্য চা পর্যন্ত বানিয়ে দিত।
এক সন্ধ্যায় আমি বাড়ির বাইরে লনে একা বসেছিলাম। দীপক এলো আর আমার পাশে বসল। সে বলল, কবিতা, তুমি জানো, আমি অভিষেকের অজুহাতে এখানে বেশি আসি। আসলে তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। দীপকের চোখে একটা সত্যতা ছিল, যেটা আমাকে কিছু ভাবতে বাধ্য করল। সেদিনের পর থেকে দীপক তার মনের কথা আমার সামনে খুলতে শুরু করল। সে বলতো, কবিতা, তোমার হাসি আমার দুনিয়া। আমি তোমাকে ভালোবাসি। প্রথমে আমি এটাকে মজা ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে তার মনের কথা পরিষ্কার হয়ে গেল। সে প্রতিটা সুযোগে আমাকে বিশেষ মনে করানোর চেষ্টা করত। একদিন আমি তাকে সরাসরি জিজ্ঞেস করে ফেললাম, দীপক, এসব কি সত্যিই ভালোবাসা, না শুধুই মজা? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্যি, কবিতা। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। দীপকের কথাগুলো আমার মনকে নাড়া দিল। তার চোখের সত্যতা আমাকে ভাবিয়ে তুলল যে এই ভালোবাসা বোধহয় সত্যিই আসল। আমি নিজের মনের ভাবনাগুলো বোঝার চেষ্টা করলাম, কিন্তু দীপকের প্রতিটা ছোট্ট ইশারা, তার প্রতিটা চেষ্টা আমাকে তার দিকে টানতে লাগল। সেদিনের পর থেকে দীপক আমাকে তার জগতের মাঝখানে রাখল। সে আমার ছোট বড় প্রতিটা দরকারের খেয়াল রাখত। সকালের চা থেকে রাতের শুভরাত্রি বলা পর্যন্ত সে সবসময় আমার আশেপাশে থাকত। একবার আমি প্রচণ্ড বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দীপক তার বাইক নিয়ে আমার কাছে এসে দাঁড়াল। সে তার জ্যাকেট দিয়ে আমাকে ঢেকে দিল আর বলল, কবিতা, তুমি আমার দায়িত্ব। আমি তোমাকে এভাবে ঠান্ডায় ভিজতে দেব না। তার এই কথা শুনে আমার মনটা প্রথমবার তার জন্য ধুকপুক করতে শুরু করল। দীপকের ভালোবাসা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না। সে প্রতিটা মুহূর্তে আমাকে বোঝাত যে আমি তার জীবনের সবচেয়ে বিশেষ অংশ। এক সন্ধ্যায় আমি আমার ঘরে একা ছিলাম। দীপক চুপচাপ একটা গোলাপ আর একটা ছোট্ট চিঠি আমার কাছে পাঠিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, কবিতা, তোমার হাসি আমার কাছে গানের মতো। তোমার চোখ আমার জীবনের আয়না। তোমার ছাড়া আমি আমার জীবনের কথা ভাবতেও পারি না। তুমি কি আমার জীবনের অংশ হবে? এটা পড়ে আমার চোখ ভিজে এলো। আমি তাকে তখনই উত্তর দিইনি, কিন্তু আমার মন তখনই উত্তর দিয়ে ফেলেছিল। পরের দিন সে বাড়ি এলো। আমি প্রথমবার তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। বোধহয় আমার হাসিতেই সে তার উত্তর পড়ে নিয়েছিল। তারপর থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে গেল। সে সবসময় আমার আশেপাশে থাকত, আমার খুশির খেয়াল রাখত। একবার আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। সে সারারাত আমার মাথায় ঠান্ডা পট্টি দিয়ে বসেছিল। আমাকে বলল, কবিতা, তোমার কষ্ট আমার কষ্ট। আমি যদি তোমার জায়গায় অসুস্থ হতে পারতাম, তাহলে খুশি মনে হয়ে যেতাম। তার এই কথাগুলো আমাকে পুরোপুরি ভরসা দিয়ে দিল যে তার ভালোবাসা সত্যি। একদিন সে আমাকে একটা চমক দিল। আমাকে একটা সুন্দর লেকের ধারে নিয়ে গেল। সেখানে চারদিকে ফুল আর মোমবাতি সাজানো ছিল। সে আমার জন্য গিটার বাজালো আর বলল, কবিতা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গান। আমি তোমাকে সবসময় এভাবেই খুশি রাখতে চাই। তুমি কি আমার হাত ধরে চিরকালের জন্য আমার সঙ্গে থাকবে? সেই মুহূর্তে আমি তার দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম আর প্রথমবার বললাম, আমিও তোমাকে ভালোবাসি। দীপক এটা শুনে তার চোখ চকচক করে উঠল। দীপক আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে গেল আর প্রতিটা মুহূর্তে আমার খেয়াল রাখল। তার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হয়ে উঠল। সে প্রতিদিন আমাকে আরও বেশি বিশেষ মনে করাত। তার কথায় যেন একটা জাদু ছিল, যেটা আমাকে তার দিকে টানত। সে শুধু আমার খেয়াল রাখত না, প্রতিটা পল আমাকে খুশি করার চেষ্টা করত। এক সন্ধ্যায় সে আমাকে ফোন করে বলল, কবিতা, ছাদে এসো, তোমাকে কিছু দেখাতে চাই। আমি ছাদে গিয়ে দেখি চারদিকে ফুলের পাপড়ি ছাড়ানো, আর মাঝখানে একটা ছোট্ট টেবিলে মোমবাতি জ্বলছে। দীপক আগে থেকেই সেখানে দাঁড়িয়ে ছিল, হাতে গিটার। আমাকে দেখে মুচকি হেসে বলল, এটা শুধু তোমার জন্য। সে গিটার বাজিয়ে আমার জন্য একটা গান গাইল। তার কণ্ঠ, তার চোখের গভীরতা আর সেই মুহূর্তের সৌন্দর্য আমাকে ভেতর থেকে ছুঁয়ে গেল। গান শেষ হলে সে আমার কাছে এসে আসতে বলল, কবিতা, তুমি আমার দুনিয়া। তোমার হাসি আমার সবচেয়ে বড় খুশি। আমি প্রতিদিন তোমাকে এভাবেই খুশি রাখতে চাই। আমি কিছু বলার আগেই সে আমার হাত ধরল। তার হাতের ছোঁয়ায় এতটা উষ্ণতা আর সত্যতা ছিল যে আমি কিছু বলতে পারলাম না। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কবিতা, যতদিন আমি আছি তোমাকে কখনো একা লাগবে না। তোমার প্রতিটা স্বপ্ন আমার স্বপ্ন, আর তোমার প্রতিটা খুশি আমার দায়িত্ব। তার এই অভিব্যক্তি এতটা রোমান্টিক ছিল যে আমি নিজেকে থামাতে পারলাম না। আমি আস্তে বললাম, দীপক, তুমি জানো তোমার এই ভালোবাসা আমার জীবনকে কতটা সুন্দর করে তুলেছে। সে হেসে বলল, কবিতা, এটা তো শুরু মাত্র। আমি তোমাকে সারা জীবন ভালোবাসব। সেদিনের পর থেকে দীপক প্রতিদিন এমন কিছু করত যাতে আমি তার জন্য আরও বেশি পাগল হয়ে যেতাম। একবার আমি কলেজের একটা প্রজেক্ট নিয়ে চিন্তায় ছিলাম।
সে সারাদিন আমার সঙ্গে থেকে শুধু আমাকে সাহায্য করল। বলল, তোমার চিন্তা আমার চিন্তা, কবিতা। তারপর একদিন সে আমাকে শহরের সবচেয়ে সুন্দর বাগানে নিয়ে গেল। সেখানে আমার জন্য অনেকগুলো লাল গোলাপ সাজিয়ে রেখেছিল। এক হাঁটুতে ভর করে বলল, কবিতা, আমি তোমাকে অসীম ভালোবাসি। তোমার ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তুমি কি আমার জীবনের অংশ হবে? তার কথা শুনে আমার চোখ ভিজে গেল। আমি আস্তে তার হাত ধরলাম আর বললাম, দীপক, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। সে আমাকে বুকে জড়িয়ে বলল, তোমার সঙ্গ আমার জীবনের সবচেয়ে বড় উপহার। সেই মুহূর্তে মনে হল গোটা দুনিয়া আমাদের জন্য থেমে গেছে। দীপক এতটা রোমান্টিক আর ভালোবাসায় ভরা ছিল যে তার সঙ্গে কাটানো প্রতিটা দিন আমার কাছে স্বপ্নের মতো লাগত। তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে জীবনের নতুন মানে শেখালো। তার উপস্থিতি আমার জীবনকে এতটা সুন্দর করে তুলল যে আমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি খুশি আর পূর্ণ মনে করতে লাগলাম। সে আমাকে ভালোবাসতে শেখালো, শুধু তাকে নয়, নিজেকেও। সে সবসময় বলতো, কবিতা, ভালোবাসার মানে শুধু কারো জন্য বাঁচা নয়, নিজেকে বোঝা আর নিজের খুশিগুলো চেনাও। তার কথাগুলো আমার মধ্যে নতুন শক্তি জাগিয়ে দিল। সে আমার প্রতিটা ভয়ে দূর করত, প্রতিটা অভাব পূরণ করত। একদিন সে আমাকে তার সবচেয়ে পছন্দের জায়গায় নিয়ে গিয়ে বলল, কবিতা, তুমি জানো, তুমি আমাকে ভালোবাসায় ভরসা করতে শিখিয়েছ। তোমার ছাড়া আমি বোধহয় কখনো বুঝতাম না যে ভালোবাসা এতটা সুন্দর হতে পারে। তার কথা শুনে আমার মন ভরে গেল। আমি তাকে বললাম, দীপক, তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে দামি উপহার দিয়েছ। নিজেকে ভালোবাসার অনুভূতি। আমাদের সম্পর্ক তখন এতটা গভীর হয়ে গিয়েছিল যে আমাদের মাঝে আর কোনো কিছুর জায়গা ছিল না। সে আমার প্রতিটা স্বপ্নকে নিজের চোখে বাঁধিয়ে রাখত আর আমার প্রতিটা খুশিকে নিজের প্রথম কাজ বানিয়ে নিত। এক সন্ধ্যায়, যখন সূর্যটা আস্তে আস্তে ডুবছিল, দীপক আমাকে শহরের সবচেয়ে সুন্দর পাহাড়ে নিয়ে গেল। সেখানে আমার হাত ধরে বলল, কবিতা, এই যাত্রায় তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি তোমার কাছে শুধু এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাকে সবসময় এভাবেই ভালোবাসব। সে আরও বলল, কিন্তু কবিতা, ভালোবাসার মানে শুধু একে অপরের সঙ্গে বাধা নয়, একে অপরকে স্বাধীন রাখাও। যদি কখনো তোমার মনে হয় এই সম্পর্কে কিছু কম পড়ছে, আমি তোমাকে তোমার খুশির জন্য সবসময় ছেড়ে দেব। কারণ ভালোবাসার আসল মানে খুশি, বন্দিদশা নয়। তার কথাগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে বললাম, দীপক, তুমি আমাকে শুধু ভালোবাসাই শেখাওনি, জীবনযাপনের পথও দেখিয়েছ। আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। তুমি আমাকে বুঝিয়েছ আর নিজের ওপর ভরসা করতে শিখিয়েছ। তোমার ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। সেই সন্ধ্যায় আমরা একে অপরের সঙ্গে আমাদের এই সুন্দর যাত্রা শেষ নয়, বরং একটা নতুন শুরু করলাম। দীপক আমাকে সবকিছু শিখিয়ে দিল যা একজন মানুষকে নিজের সম্পর্ক আর নিজেকে ভালোবাসার জন্য দরকার। আমরা দুজনে ঠিক করলাম, এখন থেকে আমাদের জীবনের প্রতিটা দিন একটা নতুন গল্প হবে। দীপক আমাকে বুঝিয়ে দিল যে ভালোবাসা দুজনের মাঝে নেয়, নিজের থেকেই শুরু হয়। আর সেই অনুভূতির সঙ্গে আমরা আমাদের সম্পর্ককে সারা জীবনের জন্য আগলে রাখলাম। এই গল্পটা শেষ হয়নি, বরং একটা নতুন শুরু হয়ে গেছে। তাই বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গল্প। গল্পটা ভালো লাগলে ভিডিওটায় লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরে বাবা, রেশমা, তোমার ফোন দিলে তো এই ফোনটা ধরো না কে? আমি কি পারিনি না? কোথায় গেছিলে তুমি? না আব্বা, আমি তো বাড়িতেই ছিলাম, ওই একটু পাশের বাড়ি গেছিলাম, ফোনটা রেখে তাই টের পাইনি। তো আপনি কোনে বাজারে গেছেন নাকি? কিছু বলবেন আপনি? বাবারে, তোমার জন্য কি কিছু আনবো বাজার থেকে? আমি তো বা তোমারে কোনো কিছু কিনে দিতে পারি না। তোমার শাশুড়ি মাইন্ড করে, তো এই জন্যে তুমি তো বোঝো রে বাবা। আমার মনটা তো বুঝতে পারো তুমি, তাই না? আপনি আবার আমার জন্য কি আনবেন আব্বা? কি আনতে মন চাচ্ছে আপনার? আনেন আপনি, যা খুশি তাই নিয়ে আসেন। আর এনে শাওরি বা মাইন্ড করবি কে? আপনি যদি ভালো মনে আনেন তাহলে তো আমার শাওরি মাইন্ড করবেই না। আর যদি অন্য মনে থাকেন তাহলে তো সমস্যা হবেই। বুঝছেন আব্বা? দেখেন আপনার মনে যা চাই তাই নিয়ে আসেন। রেশমা, তোমার একটা কথা বলতে চাই। আমি একটু বলতে ভয় পাচ্ছি, তুমি আবার কাউরে বলে দেবা না তো? শ্বশুর আব্বা, আপনি ভালো কথা বললে আমি কাউরে বলবো কিসের জন্যে? আপনি ভালো কথা বলেন, আর যদি খারাপ কথা বলেন তাহলে বলার দরকার নেই। বুঝতে পারিছেন? আর আমার জন্য কি কি নিয়ে আনতে চাচ্ছেন নিয়ে আসেন। রেশমা, শোনো, তোমার শাশুড়ি কি বাড়ি আছে? না আব্বা, এখন আমার শাশুড়ি বাসায় নেই, ওই যেন গিয়েছে। সারাদিন কি সে বাড়ি থাকে?
এখন তো নেই। আমি আর ওই যে আমার ওই ছোট বাবুটা ওই রুমে ঘুমাচ্ছে, আর আমি এনে বসে আপনার সাথে কথা বলতেছি। ভয় নেই। হ্যাঁ আব্বা, আপনি বলেন, কি বলবেন? এত পুত পুত করছেন কে? ক্লিয়ার করে বলেন তো, গোড়ার ডিম। আবারে রেশমা, আমি তোমার একটা কথা বলতে চাই, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি বলবো? আমি আপনার ছেলের বউ, আপনি আমারে কথা বলবেন, এতে এত দ্বিধাদ্বন্দ্ব বোধ করছেন কেন? এত সংকট বোধ করছেন কেন আব্বা? আপনি কি বলবেন একটু বলেন তো দেখি শুনি। আর শাশুড়ি নেই, আপনার ভয় নেই, বলেন আপনি কি বলবেন আমারে, বলেন তো। বাবা রে, আমি তোমারে যেটা বলতে চাচ্ছি জানো, তোমার খালি আমি ওই আড়াল থেকে উকি মারি দেখি যে এত আর কত দেখবো, তোমার শাশুড়ির কাল কি ওই বাড়ি পাঠায় দি। আর আমার ছেলেও তো অনেকদিন হলো বাড়ি আসে না, তো তোমার ওই ঘরের জানলাটা একটু খুলে রাখতে পারবা? কে আব্বা? জানলা খুলে রাখলে কি হবে? কিছু দেবেন আমারে জানলা দিয়ে, না কিছু বলবেন? সমস্যা কি আপনার, বলেন তো। রেশমা শোনো, ওই যেদিনও যে বিদ্যুৎ চলে গেল, অর্থাৎ কারেন্ট ছিল না বাড়িতে, সেদিনকার কথা মনে আছে তোমার? আমি, তোমার শাশুড়ি আর তুমি ওই যে এক খাটের উপরে ঘুমাইছিলাম, তে তোমার শাশুড়ি তো ঘুমায়ে মুরব্বী মানুষ গুলে গেছে। পরে তো আমি ওই যে তোমার পাশে কোবের ঘরে তোমারে একটু দায়ের উপরে হাত পড়ছিল, তা আমি চুপি চুপি ভালোই মজা পাচ্ছিলাম বুঝছো। তে সেই জিনিস থেকে আমার মনে হয়েছে যে তোমার একটা কিছু আমি কব, তোমার আমার খালি দেখতে মন চাই, ভালো লাগে বুঝছো। তো মনে হয় খালি কোনো কিছু কিনে কিনে দিই, তোমার নতুন নতুন কিছু কিনে দিই। আর শোনো, আমার এই যে এত জায়গা জমির ভাগ সবই তো আমি তোমার নামে লিখে দেবো, যদি তুমি আবার কথা মতো শুনতে পারো, বুঝতে পারিছো? ছেলে বিদেশ থেকে 4-5 বছর পরে আসবি, এতদিনে তুমি থাকবা, আমারও কষ্ট হয়, বুঝতে পারিস? ওর কথা বোঝনি তুমি? আব্বা এই কথা। তো হ্যাঁ, আপনার সব জায়গা জমির ভাগ তো আমি পাবোই, আমি আপনার পুতের বউ না? আপনি তো সবকিছু আমার লিখে দিবেনই। আর আমারে তো আপনি যা খুশি তা কিনে দেবেন, এনে আর মনে করার কি আছে এখানে, বলেন তো। আপনি যখন যা খুশি তাই কিনে নিয়ে আসবেন, এখানে আর মাইন্ড করার কি আছে বলেন? নাকি অন্য কিছু আপনার মনে বয়সে? একটু খুলে বলেন, ভয় করেন কি? এখানে কেউ নেই, বোঝে না, একটু বলেন তো। রেশমা, বাবারে বোঝো না, আমি এখন মুরব্বী হয়ে গেছি, আর কি করে যে তোমারে ওই কথাটা বলি, মানে আমার একটু ভয় ভয় লাগে বুঝছো। এখন তোমার শাশুড়ি তো বুড়ি হয়ে গেছে, আর আমি তো এখনো অতটা বুড়ো হয়নি। আমার একটু মনে চাই বুঝছো, তোমারে কিছু একটা কইতে, তুমি এটা বোঝো না, মানে বুঝে নাও। আমি তোমার এত ভাঙি এতক্ষণ ধরে বলছি, এত ভাঙি বলতে পারবো না, তুমি একটু বোঝো। তো তোমার জন্য আমি বাজার থেকে একটা জিনিস আনতে চাচ্ছি বুঝছো, ওই একটা জিনিস যেটা বড় না টেপ, ওইটা নিয়ে আসতে চাচ্ছি। কোন কালারেরটা নিয়ে আসবো বলো তো? ও রে আব্বা, আব্বা আপনি আমার জন্য এইটা নিয়ে আসবেন? আপনার শরম করলো না এই কথাটা বলতে? তো নিয়ে আসেন। আপনি যখন বলেই ফেলছেন লজ্জা ত্যাগ করে, নিয়ে আসেন। আমার আবার ওই লাল আর ওই কালো কালার পছন্দ। তো নিয়ে আসেন। তা আপনার কি এটা মাপজোপ জানেন তো, নাকি বলতে হবে? হ্যাঁ, নিয়ে আসেন। মনে যখন চাইছে মুরব্বী মানুষ একটা কিনে দিবেন আমারে, দেবেনই তো, নিয়ে আসেন। আমি আপনার পুতের বউ না? আপনি আরো কিছু শখ করলে কিনে নিয়ে আসেন। আপনার বেটা যখন বাসায় নেই, এখন তো আপনিই ক্লাইনে টেনে দেবেন। ফ্রি মাইন্ডে যখন বলছেন নিয়ে আসেন। আমি তোমার ওইটা মাপ জানি বুঝছো। এখন আমি তোমার ওই আল্লাহর উপরে একটা বাঁধানো ছিল, ওইটা আমি পকেটে করে একটু সামলায় নিয়ে আইছি, ওইটার উপরে মাপ লেখা আছে, ওইটা দেখে ওই মাপে কিনে নিয়ে আসবো বুঝছো। এতে আমার কোনো সমস্যা নেই, আর আমি 4-5-6টা যা পছন্দ হয় তাই নিয়ে আসবো, আর বাজার থেকে ভালো ভালো খাবার কিনে নিয়ে আসবো মানে তোমার জন্য বুঝছো। তুমি শুধু আজকে ওই পিছনে ওই জানালা খুলে আমার সাথে একটু গোপনে রাত্রিবেলা যখন কারেন্ট চলে যাবে একটু কথা বলবো, তোমার সাথে আমার করে কথা আছে গোপনে, বুঝতে পারিস? আব্বা এত কি এমন কথা আমার সাথে আপনি বলবেন, একটু খুলে বলেন তো। মানে যা বলতে চান আপনি ফিরে মাইন্ডে বলেন। এখন তো আর আমার শাশুড়ি বাসায় নেই, ও মুরব্বী মানুষ কোনে বেড়াইতে গেছে। আপনি বলেন, বুঝছেন, ভয় নেই। আপনি কি বলবেন একটু এখনই বলেন, তাইলে আমি সেটাই করবো। না একটু বলেন তো। রেশমা, কি করে যে তোমারে বলি আমি কথাটা, মানে
তোমারে আমি খুব ভালো পাই বুঝছো, পরে তোমার দেখলে আমার পরান্দা জুড়িয়ে যায়। এখন বোঝো তো আমরা এখন মুরব্বী হয়ে গেছি, এখন তো আর আমারে সেই সময় নাই। আর আমার পেটাও তো আজ 4-5 বছর হলো আসবি না, ওরা তো ও তো বাইরে গেছে। এখন আমি চাইছিলাম যে তোমার সাথে আমি একটু কথাবার্তা ফিরি মাইন্ডে বলবো, এই আর কি, মানে তোমার হাত কিন্তু যদি একটু শুয়ে দেখতাম, হাতটা ধরতে পারতাম। আবার মনে করো হলো তোমার শাশুড়ি যদি তার মেয়ের বাড়ি বেড়াতে যায়, তাহলে তোমার ঘরে এই এক জায়গায় আমরা থাকলাম পাবে পুঁতে, এই আর কি। মানে তোমাকে আমি খুব ভালো পাই বুঝছো। আসলো আমার সাথে তুমি যদি একটু আমার কথা মতো চলো, তাহলে আমার বেটার অসম্ভবে আমার জায়গা জমি সব তোমার নামে আমি লিখে দেবো, বুঝতে পারছো? তুমি একটু আমার শুধু মন জুগায় চলো, আমি যা বলি তাই চলো, এমন কি হবে না বলো? বুঝতে পারছো আমার কথা? আর এই কথা যেন কেউ না জানে, তাহলে কিন্তু আমার মান সম্মান সব চলে যাবে, বুঝতে পারছো? খুব গোপন রাখবা, আমার আবার ভয় হয় তুমি যদি আবার কাউরে বলে দাও। এই জন্য এতক্ষণ ধরে বলতে চাই বলছি না, বলতে চাই বলছি না, শুধু একটা ভাই বুঝছো, খবরদার এই কথা কিন্তু কাউরে তুমি বলবা না, এটা আমার নিষেধ থাকলো। আর তুমি আমার কাছে টাকা পয়সা, ভালো খাওয়ান দন, পোশাক আশাক যখন যা লাগে খালি বলতে দেরি, আমার আনতে দেরি নিয়ে বসছো। এখন আমি আজকে আসতেছি, তোমার হাত কিনে একটু ধরবো, এই আর কি, বোঝনি আমার ব্যাপারটা? আব্বা, আমি আপনার পুতের বউ, আপনি আমার হাত ধরলে কি এমন হবে বলেন? নাকি আরো কিছু করবেন? মানে আপনার কি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? হ্যাঁ, এইটাও একটু খুলে বলেন আব্বা। মানে শাশুড়ি তো এখন বাড়ি নেই, আপনার যা বলার এখন সব বলে নেন, তাইলে আমি সেইভাবেই আপনার কথা রাখা যায় কি যায় না সেটা পরে ভাবে দেখবো নে। এখন আপনি ওইটা আগে বলেন যে আর কি কি করবেন। শোনো, এই যে আমি বাজার থেকে কয়েক কালারের টেপ কিনে নিয়ে আসতেছি তোমার জন্য, এগুলা আমার খুব ইচ্ছা আছে বুঝছো, তোমার শরীরে নিজে হাতে এটা পরাই দেব সুন্দর করে, আর দেখবো যে এটা দেখতে কেমন লাগে, বুঝেছো? এই সুযোগটাকে তুমি আমার দিতে পারবা? হ্যাঁ, তার মানে এটা আপনি নিজে হাতে আমারে পড়ায় দেবেন? ও মাই গড! আব্বা, আপনি এসব কি করছেন আমারে? আপনার মাথা টাথা ঠিক আছে তো? হ্যাঁ? আপনি যখন এতই শখ, আচ্ছা এটা কবে পড়াবেন? আমার শাশুড়ি তো বাড়ি আছে, আপনি কবে পড়াবেন এটা আব্বা? ওনো নেশমা, তোমার শাশুড়ি এই সপ্তাহের মধ্যে ওর বড় মেয়ের বাড়ি বেড়াতে যাইতে চাচ্ছে, গেলে তো এটা সপ্তাহ আসবি না, তো সেই ফাঁকে হয়তো এটা আমি তোমারে নিজের পড়াই দেব, এটা আমার বড় শখ বুঝছো। কারণ তোমাকে দেখতে শুনতে এত সুন্দর দেখায়, আমার চোখে খুব ভালো লাগে বুঝছো, আমার জানদা যায় রয়েছে তোমার প্রতি, আমি বেশি কিছু না, তোমার নিজে হাতে এটা পড়াই দেব। আর একটু তাকায় দেখবো ওই অবস্থায় যে কেমন দেখা যায়। আর তোমার শাশুড়ি থাকলে তো তোমার সাথে আমি ঠিকঠাক মতো কথাই বলতে পারি না, আমার তো ভয় লাগে, বুঝতে পারছো? এই জন্যই তোমাকে দূরে এসে এই যে বাজারে এসে এখন ফোন করে এসব কথা বলতে পারছি। তাছাড়া বাড়ি থাকলে তো আর বলা যায় না, সে তো আর মুখের দিক ক্যালফেল করে তাকায় থাকে, পারে না আমাকে সামলাইতে, নিজে বড় হয়ে গেছে। আবার তোমার সাথে একটু কথা বলতে গেলেও মানে কেমন যেন পরে, বোঝাই তো ব্যাপারটা। এখন এই জন্য বলতেছি কি, তুমি যদি আমার একটু সুযোগ দাও, তাহলে তোমার কোনো কিছুর অভাব থাকবে না বুঝছো। আব্বা, আমি আপনার কথা শুনলে আপনি আমারে কি কি দেবেন তাই বলেন তো দেখি একটু শুনি। মানে কি কি কথা শোনা লাগবে আর কি কি দেবেন আপনি আমারে বলেন। আপনার কোন কথা শুনলে আপনি খুশি হবেন, তাহলে আমাকে কি দেবেন বলেন। তোমারে ওই যে জানালা খুলে রাখতে বলছি আমি, তুমি আমার কথা বোঝনি? আমি জানালার পাশে দাঁড়ায় তোমার হাতটা ধরতাম, ধরে কয়েকটা কথা বলতাম বুঝছো, এই জন্য আর কি, এইটা শুনলেই হবে। আর যখন তোমার শাশুড়ি থাকবে না, তখন তোমার ঘরে আমি যে তোমার পাশে না হয় থাকলাম, এই আর কি। আব্বা, এই কথা এতক্ষণে আশা নিয়ে আপনি বেঁচে আছেন? হ্যাঁ, এটা কি আদৌ সম্ভব বলেন? আপনি বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু অন্য মানুষের জানাই দেব। আপনি এভাবে আশা করা আপনার ঠিক না, বুঝছেন? শোনো রেশমা, তুমি আমার উপরে রাগ করো না, আর খবরদার এই কথা যেন কেউ না জানে, আর তোমার শাশুড়ি যেন না জানে বুঝছো, তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। আর তুমি আমার প্রত্যেকটা কথা শোনো,
তাহলে আমার কথা মতো যদি তুমি চলো, আমার জায়গা জমি যা আছে সব তোমার নামে আমি লিখে দেবো। আমি তোমার কথা দিচ্ছি, তুমি বোঝো না কেন? তুমি আমাকে আজকে একটু সুযোগ যদি দিতে পারবা কথা বলার জন্যে। শোনেন, আমি আপনার পুতের বউ, আর আপনি আমার ঘরে রাত্রে চুপি চুপি আসতে চান, তাই না? এখন এইটা যদি পাড়ার মানুষ না জানুক, যদি আমার শাশুড়ি জেনে যায় সে মুরব্বী মানুষ, তাহলে কি হবে এই বয়সে? হ্যাঁ, বলো, তোমার শাশুড়ি যখন ঘুমায় যাবে, ও তো ঘুম আসলে আর কিছু দুনিয়ার হুঁশ জ্ঞান থাকে না। ও যখন ঘুমায় যাবে তখন আমি চুপি চুপি উঠে, তুমি দরজাটা আটকাবা না, একটু খুলে আওসায় রাখবা। আমি আস্তে করে যে ভিতরে তোমার সাথে একটু সময় বসবো, কথা বলবো, তোমার একটু দেখবো মুখখানের কাছের থেকে। আমার খুব শখ করে, খুব ভালো লাগে তোমারে আমার, বুঝছো? এই সুযোগটা যদি তুমি আমার একটা বার দেও না, তুমি আমার কাছে যা কিছু চাবা আমি সব তোমারে দেব। আমার অর্থ সম্পত্তি সব, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। বুঝতে পারিছো? এইটুক আমার জন্য করতে পারবা কিনা তাই বলো। আর আমি এখন বাজার থেকে বাড়ি ফেরবো, বেশি কথা বলতেও পারছি না, বুঝছো? আমি আগে বাড়ি আসিনি। ও এই কথা আব্বা। আচ্ছা ঠিক আছে, আপনার যখন এতই শখ, আচ্ছা তাই করবো রে। কিন্তু অন্য কিছু কিন্তু হবে না, শুধু আমার পাশে বসবেন, কথা বলবেন, আমারে দেখবেন, বেশ এইটুকুই, আর বেশি কিছু না। তা ঠিক আছে, বাজার থেকে আসার সময় আমার জন্য খাবার কিছু কিনে নিয়ে আসেন। আচ্ছা তে রাখতেছি, আসেন তারপরে দেখবো নে। মুরব্বি কালে এমন বিয়েতে ধরছে, ভীমরতিতে ধরছে মুরব্বিরে। আচ্ছা রাখলাম, আসেন, ভয় নাই।